যেই সোনাকে নারীরা তাদের চোখের ধনের মতো করে আগলে রাখে, কোনো পরিস্থিতিতেই হাতছাড়া করতে চায় না, সেই সোনা কি কেউ নিজের রাষ্ট্রের সরকারকে দিতে পারে, তাও আবার বিনা স্বার্থে? এমনই এক অবিশ্বাস্য বাস্তব ঘটনা ঘটেছিল দক্ষিণ কোরিয়ায়। কিভাবে ঘটেছিল সেই ইতিহাস চলুন জেনে নেই। সময়টা ছিল 1997 সাল। দক্ষিণ কোরিয়া তখন উন্নতির গল্প লেখা একটি দেশ, যাকে বলা হতো হান নদীর অলৌকিকতা। একসময় দরিদ্র উপনিবেশ থেকে উঠে এসে দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া একটি দেশ। কিন্তু হঠাৎ করে সেই সফলতার গল্প থেমে যায়। 1997 সালের এশীয় অর্থনৈতিক সংকট শুরু হয়েছিল থাইল্যান্ড থেকে, কিন্তু খুব দ্রুত তা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে এবং একটি ভয়াবহ আর্থিক বিপর্যয়ের রূপ নেয়। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রত্যেকটি দেশের অর্থনীতি হঠাৎ করেই তখন বড় ধাক্কা খেতে শুরু করে। সেই অর্থনৈতিক ঝড় এসে আঘাত হানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলেও। কিছুদিনের মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হতে থাকে। বড় বড় কোম্পানিগুলো ঋণের চাপে দেউলিয়া হয়ে যায়। ব্যাংকিং ব্যবস্থায় ভয়াবহ অনিশ্চয়তা তৈরি হয়। বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে প্রায় $800 বিলিয়ন তুলে নিয়ে দেশ ছাড়ে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এর ফলে সেই দেশের মুদ্রা ইউন দ্রুত ধসে পড়তে থাকে, যেন চোখের সামনেই একটি শক্তিশালী অর্থনীতি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাব সরাসরি মানুষের জীবনেও পড়ে। লাখো মানুষ চাকরি হারায়, আয় বন্ধ হয়ে যায়, পরিবারগুলোর দৈনন্দিন জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে। বাজারে টাকার অভাব দেখা দেয়, ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যায়। পুরো অর্থনীতিতে যেন এক ধরনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। কোনো দিকেই স্বস্তি নেই, কোনো দিকেই স্থিতিশীলতা নেই। শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দক্ষিণ কোরিয়ার সরকার বাধ্য হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে সহায়তা চাইতে। সেখান থেকে আসে $58 বিলিয়ন একটি বিশাল বেইল আউট প্যাকেট। তবে এই সহায়তা কোনো শর্ত ছাড়া ছিল না। IMF এর কঠোর শর্ত ছিল ব্যাংকিং খাত সংস্কার করতে হবে, শ্রমবাজারে পরিবর্তন আনতে হবে, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে এবং অর্থনীতিকে আরও উন্মুক্ত ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ দেশকে নতুন করে গোড়া থেকে গড়ে তুলতে হবে। এই পরিস্থিতির মধ্যেই আরেকটি বড় প্রশ্ন সামনে আসে, এই বিপুল পরিমাণ ঋণ কিভাবে দ্রুত পরিশোধ করা যায়? ঠিক সেই সময়ে দক্ষিণ কোরিয়ার সরকার এক অভূতপূর্ব এবং সাহসী সিদ্ধান্ত নেয়। 1998 সালের জানুয়ারিতে ঘোষণা করা হয়, দেশকে রক্ষা করতে হলে জনগণের ঘরে থাকা ব্যক্তিগত সোনা রাষ্ট্রকে দান করতে হবে। এই আহ্বান ছিল শুধু আর্থিক নয়, বরং একটি জাতীয় সংকট মোকাবেলার ডাক। এই আহ্বানটি ছিল অনেকেরই জন্যই অত্যন্ত আবেগপূর্ণ এবং কঠিন। কারণ দক্ষিণ কোরিয়ার মানুষের কাছে সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়, বরং স্মৃতি, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের প্রতীক। নবজাতকের প্রথম জন্মদিনে দেওয়া সোনার আংটি, বিয়ের উপহার হিসেবে পাওয়া স্বর্ণালংকার, কিংবা দীর্ঘ জীবনের স্মৃতি হিসেবে রাখা গয়না, সবকিছুর সঙ্গে মানুষের আবেগ গভীরভাবে জড়িয়েছিল। তবুও সংকটের সেই কঠিন সময়ে মানুষ আবেগকে পাশে সরিয়ে রেখে এগিয়ে আসে। ঘোষণার পরপরই ব্যাংক ও সংগ্রহ কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। বৃদ্ধা নারী, তরুণ কর্মী, গৃহবধূ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ হাতে করে নিয়ে আসে তাদের সবচেয়ে মূল্যবান জিনিস, সোনার গয়না, আংটি, চেন, পদক, মেডেল, এমনকি বিয়ের দিনের স্মৃতি বিজড়িত অলংকারও। অনেক মা হয়তো তাদের সন্তানের বিয়ের জন্য রাখা সোনার হার হাতে নিয়ে সেদিন দাঁড়িয়েছিলেন। অনেক বৃদ্ধা হয়তো স্বামীর দেওয়া শেষ স্মৃতিচিহ্নটি চোখের পানি লুকিয়ে সেদিন জমা দিয়েছিলেন। তারা সবাই জানতেন এটি শুধু সোনা নয়, এটি দেশের ভবিষ্যৎ রক্ষার একটি অংশ। এই আন্দোলনে শুধু সাধারণ মানুষ নয়, দেশের বড় বড় শিল্পগোষ্ঠী যেমন স্যামসাং, হুন্ডাই, দেও সহ অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও সক্রিয়ভাবে অংশ নেয়। একই সঙ্গে জনপ্রিয় তারকা, ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যক্তিরাও নিজেদের সোনা ও মূল্যবান সামগ্রী দান করেন। এক বিখ্যাত ক্রীড়াবিদ তার জীবনের অর্জিত সব ট্রফি ও মেডেল পর্যন্ত গলিয়ে সোনা দান করেছিলেন, যা পুরো জাতিকে নাড়িয়ে দেয়। সে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও বিস্তৃত হয়।
মাত্র 2 মাসের মধ্যে প্রায় 35 লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 1/4 ছিল। এই সময়ের মধ্যে সংগ্রহ করা হয় প্রায় 226 টন সোনা, যার আর্থিক মূল্য দাঁড়ায় সে সময় প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তীতে এই সংগ্রহ করা সোনা গলিয়ে ধাতব বার তৈরি করা হয় এবং তা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে IMF এর ঋণ পরিশোধে ব্যবহার করা হয়। যদিও এই পরিমাণ পুরো ঋণের তুলনায় খুব বড় অংশ ছিল না, কিন্তু এর প্রকৃত গুরুত্ব ছিল অর্থনৈতিক নয়, বরং মানসিক এবং সামাজিক। এটি ছিল একটি জাতির ঐক্য, আত্মত্যাগ এবং গভীর দেশপ্রেমের প্রতীক। জাপান এবং দক্ষিণ কোরিয়ায় যখন এই সংকটগুলো হলো, দক্ষিণ কোরিয়াতে কিন্তু মহিলারা সবাই তার স্বর্ণগুলো সরকারকে ধার দিয়েছিল যে ওই সংকট মোকাবেলার জন্য। তার মানে তারা জাতিকে ইনভলভ করতে পেরেছে। আমাদের এখানে সংকটটা হচ্ছে শাসক গোষ্ঠী কিংবা শাসক শ্রেণী যারা, তারা কিন্তু এটাকে অন করে না। আমি মনে করি শাসকের মতো তারা কলোনিয়ালের মতো কিন্তু আচরণটা হয়। যেমন ফর এক্সাম্পল, আপনি আমাদের এই যে এত সংকট, সরকারের গাড়ি ব্যবহার দেখলে কি তা বোঝা যায়? এই গোল্ড ড্রাইভ বা গোল্ড কালেকশন ক্যাম্পেইন দেখিয়ে দেয় যে সোনা শুধু সম্পদ বা বিনিয়োগের মাধ্যম নয়, বরং কখনো কখনো এটি হয়ে ওঠে একটি জাতির সংকটময় মুহূর্তে মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ এবং একতাবদ্ধতার সবচেয়ে শক্তিশালী প্রতীক। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই ঘটনাটি আজও এক অবিশ্বাস্য বাস্তব গল্প হিসেবে বেঁচে আছে, যেখানে মানুষ তাদের সবচেয়ে প্রিয় এবং ব্যক্তিগত সম্পদ ত্যাগ করেও দেশের ভবিষ্যৎকে বাঁচিয়ে তুলেছিল।